প্রসেস শিডিউলিং এ আমাদের জব কিউ, রেডি কিউ, দুইটা কিউ দেখছি। জব কিউ এর কাজ হচ্ছে আমাদের সেট অফ অল প্রসেস, মানে আমাদের যে প্রসেসগুলো ক্রিয়েট হচ্ছে সবগুলা জব কিউতে থাকে, এবং জব কিউ থেকে অ্যাভেলেবল মানে আমাদের যে প্রসেসগুলো মেমোরিতে ইন্ট্রোডিউস করানো দরকার, মানে হচ্ছে সিপিইউতে এক্সিকিউশনের রেডি করা দরকার, সেগুলো জাস্ট রেডি কিউতে আসবে। ঠিক আছে, এমং অল প্রসেস ইন জব কিউ আমাদের খালি পার্টিকুলার অল্প সংখ্যক কিউ, সিলেক্টেড কিউ, সরি, এবং অল প্রসেস ইন জব কিউ এর মধ্যে আমাদের জাস্ট সিলেক্টেড কিছু প্রসেস রেডি কিউতে চলে আসবে। ঠিক আছে, আর রেডি কিউ এর সাথে প্রসেস শিডিউলারের সম্পর্ক হচ্ছে রেডি কিউতে যে প্রসেসগুলো থাকে সেগুলো হচ্ছে আমার শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে শিডিউলার ডিসপ্যাচ করে সিপিইউতে বা রানিং অবস্থায় চলে যায়। আরেকটা হচ্ছে আমাদের ডিভাইস কিউ। ডিভাইস কিউটা কি বলছে, সেট অল প্রসেস ওয়েটিং ফর অ্যান ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, আমাদের যে প্রসেসগুলো মনে করেন এখানে রেডি কিউতে তো জাস্ট ওয়েট করে, আর ডিভাইস কিউতে হচ্ছে আমাদের এক্সিকিউশন হয়ে গেছে, আর সেটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছে, যেমন ওয়েটিং স্টেটে যেটা যায় আর কি। ঠিক আছে, সাপোজ আমাদের রানিং অবস্থা থেকে ওয়েটিং অবস্থায় কিছু প্রসেস তো ওয়েট করে, যেমন ইনপুট এক্সট্রা কিছু ইনপুট আউটপুটের জন্য। এইগুলা হচ্ছে জাস্ট ডিভাইস কিউ এর হিসাবে কাজ করে, ডিভাইস কিউ থাকে আর কি ওয়েটিং স্টেজে। এরপর হচ্ছে প্রসেস মাইগ্রেট অ্যামং ভেরিয়াস কিউ। এখানে বলছে যে প্রসেস এই যে তিনটা কিউ, এই তিনটা কিউ এর মধ্যে মাইগ্রেট করে, এক এক সময় এক এক অবস্থায় থাকে। যখন ক্রিয়েট হয় তখন থাকে জব কিউতে, এরপরে রেডি কিউতে মাইগ্রেট করে যখন সে সিলেক্ট হয় ফর এক্সিকিউট। ঠিক আছে, মানে এক্সিকিউট করার জন্য যখন সিলেক্ট হয় সে রেডি কিউতে মাইগ্রেট করে, এবং সামটাইমস যদি দেখা গেল যে আমার হচ্ছে আউটপুটে এটাকে ডিসপ্লে করা দরকার, বা এই রেজাল্টটুকু আমার আউটপুটে ডিসপ্লে করা দরকার, তখন সে হচ্ছে ওয়েটিং যেটা বলে আর কি, ওয়েটিং স্টেটে সেটা ওয়েটিং অবস্থায় যায়, এবং আউটপুট ইউনিট যদি আমার থাকে আর কি, ফ্রি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে আউটপুট ইউনিটে সে এটা ডিসপ্লে করতেছে বা রেজাল্টটা শো করতেছে। ঠিক আছে, আউটপুট দিচ্ছে। আবার সামটাইমস দেখা গেল কোনো প্রসেসে ইনপুটের উপরে ডিপেন্ড করে, সামটাইমস কিছুক্ষণ পর পর আমার ইনপুট দিতে হবে, বা সে অপারেটিং সিস্টেমে এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিচ্ছে, তো সেই ক্ষেত্রে সে যেখানে ওয়েট করে সেটা হচ্ছে আমার সেই জন্য সে ওয়েট করতে পারে ইনপুট ডিভাইসের উপরে বা ইনপুট ইউনিটের উপরে, সে তখনও সে ডিভাইস কিউতে ওয়েট করবে আর কি। তিনটা তিনটা কিউ, মানে তিনটা কারণ ইউজ হয়, এগুলাতে জাস্ট প্রসেসগুলো মাইগ্রেট করে তার প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, কিভাবে মানে কাজটা করবে এটা অনুযায়ী সে মাইগ্রেট করে। তো এটা হচ্ছে আমার প্রসেস শিডিউলিং, একটা প্রসেসকে কিভাবে শিডিউল করে। শিডিউলিং বলতে আপনার কোনটার পরে কোনটায় যায় আর কি, স্টেপগুলো যে মাইগ্রেট করে, এটাই আর কি শিডিউলিং, এক প্রসেসের পরে আরেক প্রসেসে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস শিডিউলিং, বুঝতে পারছেন? প্রসেস শিডিউলিংটা ইম্পর্টেন্ট মিডের জন্য। এখন হচ্ছে প্রসেস শিডিউলিং এর সাথে আমার একটা ফিগারও আছে আর কি। ঠিক আছে, একটা ফিগার দিতে হবে, ফিগারটা দেখি কই। এটা হচ্ছে আমার প্রসেস শিডিউলিং এর ফিগার। ড্র করতে বললে শুধু ফিগার ড্র করবেন, সেক্ষেত্রে ডিসক্রিপশন লেখা দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফিগারটা। তো এই ফিগারটা আমি দেখি আমরা যে এতক্ষণ বললাম এটা অনুযায়ী কিভাবে কাজ করতেছে আর কি শিডিউলিংটা। যেমন দেখেন যে এখানে বলছে কি রেডি কিউ। ঠিক আছে, রেডি কিউ এর কাজ কি আমরা একটু আগে দেখলাম যে আমাদের রেডি কিউ এর কাজ ছিল কি। রেডি কিউ হচ্ছে অল সেট অল প্রসেস, মানে যেগুলো আমরা এক্সিকিউশনে ইন্ট্রোডিউস করব বা এক্সিকিউশনের জন্য রেডি আর ওয়েটিং অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের রেডি কিউ। এক্সিকিউশনের জন্য রেডি হয়ে রেডি কিউতে প্রসেসগুলো ওয়েট করে, এটাই হচ্ছে আর কি রেডি কিউ এক কথায়। ঠিক আছে, তো প্রথমে আমাদের যখন এক্সিকিউশন শুরু হবে বা শিডিউলিংটা শুরু করতেছে রেডি কিউ থেকে, কিভাবে করে দেখি। রেডি কিউতে জাস্ট সাপোজ প্রসেসগুলো আছে যে কোন প্রসেসের পরে কোন প্রসেস এক্সিকিউশন হবে, এবং রেডি কিউ থেকে সে সরাসরি কিন্তু চলে যাচ্ছে কোথায়, সরাসরি সিপিইউতে চলে যাচ্ছে। হ্যাঁ, সিপিইউ বলতে রানিং অবস্থায় ইন্ট্রোডিউস হচ্ছে। রেডি কিউতে সে প্রসেসগুলো, আমার সিলেক্টিভ প্রসেসগুলো জাস্ট রেডি অবস্থায় থাকবে। ঠিক আছে, রেডি অবস্থায় থাকবে বলতে বুঝাচ্ছে
যে আমার হচ্ছে এটা এক্সিকিউট হওয়ার জন্য ওয়েট করতেছে আর কি। ঠিক আছে, এরপরে আমাদের যখন সিপিইউতে চলে গেল সে কিন্তু এক্সিকিউট শুরু করলো বা রানিং অবস্থা শুরু করলো আর কি। এখন এখানে দেখেন আমরা কিন্তু দেখছিলাম যদি আমাদের কোনো ডিপেন্ডেন্সি না থাকে বা কোনো ওয়েটিং বা একদম যদি সিম্পল হয় সেক্ষেত্রে আউটপুটে চলে আসতেছে, কিন্তু আউটপুটে কিন্তু আপনার আসে না। যেমন আপনি ধরেন একটা কোড যখন রান করেন আমাদের কিন্তু একটা সিম্পল আউটপুট থাকে, ঠিক আছে, যে এই এই স্টেপগুলোর পরে আউটপুট হবে। আউটপুট কিন্তু অবশ্যই দিতেই হয় সবগুলা কোডে। যেমন আমাদের একটা অ্যালগোরিদমের যে 5টা ক্রাইটেরিয়া থাকে তার মধ্যে কিন্তু একটা থাকে ইনপুট থাকবে আর একটা থাকে অবশ্যই আউটপুট থাকবে। তাই বলে কিন্তু একদম সরাসরি আউটপুটে চলে যায় না, কয়েকটা প্রসেস কাজ করার পরে বা কয়েকটা স্টেপে যাওয়ার পরে লুপ বা হচ্ছে পার্টিকুলার অ্যালগোরিদমের সিনট্যাক্স গুলো এক্সিকিউশন করার পরে কিন্তু আউটপুট আসে। এখানেও জিনিসটা তেমন, এটা হচ্ছে আমাদের ইনপুট। রেডি কিউতে একটা প্রসেস ইনপুট হওয়া মানে এই না যে সরাসরি সিপিইউতে এক্সিকিউট হয়ে আউটপুটে চলে যাবে। সে এই যে নিচের স্টেপগুলা, নিচের এই স্টেপগুলাকে সে ফুলফিল করে একদম ফাইনাল যখন তার কাজ শেষ হবে তখনই সে আউটপুটে আসবে। ঠিক আছে, এই জন্য একটা ইনপুট একটা আউটপুট এটা অবশ্যই রাখতে হবে যে কোনো ডায়াগ্রামে, অ্যাজ দ্য ল অফ অ্যালগোরিদম। ঠিক আছে, অ্যালগোরিদমের ক্রাইটেরিয়ার উপরে বেস করে। এরপরে দেখেন প্রথমে কিন্তু আমাদের আউটপুটে গেল না, ঠিক আছে, তাহলে কোথায় আসলো? সিপিইউর পরে আমাদের কয়েকটা মানে ক্রাইটেরিয়া অ্যারাইজ হইতে পারে, যেমন ইনপুট আউটপুট রিকোয়েস্ট, এটা একটা ওয়েটিং অবস্থায় আসতে পারে। বা টাইম স্লাইস এক্সপায়ার্ড আমরা দেখছিলাম যে সাসপেন্ড করে দেয়, ওয়েটিং অবস্থাও সাসপেন্ড করে আরেকটা অবস্থায় চলে যাইতে পারে। ফর্ক এ চাইল্ড, এবং সে যদি অন্য কোনো প্রসেসের উপরে ডিপেন্ড করে তাহলে ফর্ক এ চাইল্ড বলতে একটা চাইল্ড ক্রিয়েট করা বোঝায়। যেমন একটা প্যারেন্ট প্রসেসের যদি অনেকগুলা সাবঅর্ডিনেট কাজ ডান করতে হয়, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যাদের আছে, হ্যাঁ, একটা প্রসেসের আন্ডারে আপনার ধরেন যে ইনহেরিটেন্স যখন করে তখন কি করে চাইল্ড ক্লাসকে আপনার হচ্ছে প্যারেন্ট ক্লাস ইনহেরিট করে, এরকম আর কি। যেমন যখন প্যারেন্ট প্রসেসের কোনো কাজ করা দরকার হচ্ছে এক্সট্রা কিছু কাজ, তার জন্য সে নিজে নিজে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে নেয়, এটাকে ফর্ক এ চাইল্ড বলে। ঠিক আছে, ফর্ক কমান্ড এটা হচ্ছে আমার একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করার কমান্ড। এখন প্রসেস যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা দেখব যে এটা কিভাবে কাজ করতেছে। এরপরে যেটা সেটা হচ্ছে ওয়েট ফর অ্যান ইন্টারাপ্ট। ঠিক আছে, ওয়েট ফর অ্যান ইন্টারাপ্ট এটাও যদি হয়, ইন্টারাপ্ট বলতে আমরা দেখছি আমরা যখন প্রসেসে মানে কন্ট্রোলটা সুইচ করলাম এক প্রসেস থেকে আরেক প্রসেস, তখন কিন্তু আমরা দেখছিলাম ইন্টারাপ্ট বা সিস্টেম কল। ঠিক আছে, ইন্টারাপ্ট বলতে বোঝায় যে একটা প্রসেস রানিং হচ্ছে, তার মাঝখানে কোনো একটা ডিপেন্ডেন্সি আসলো যার কারণে তার অন্য আর একটা প্রসেসের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, বা এই প্রসেসটা যেই কাজটা করতেছে সেটা কিছু অ্যাবনর্মাল সিচুয়েশন অ্যারাইজ করতেছে যেই কারণে এই প্রসেসের কাজটাকে আর কন্টিনিউ করা যাচ্ছে না, বিভিন্ন কারণে ইন্টারাপ্ট হইতে পারে। ঠিক আছে, এই কন্ডিশনগুলো হইতে পারে। এখন দেখেন যদি আমার রেডি কিউতে আসলো, সিপিইউতে সাপোজ এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হইতে হইতে সে দেখা গেল আমার একটা ইনপুট রিকোয়েস্ট লাগবে বা একটা আউটপুট, একটা ইনপুট কোনো ইনপুট ডাটার উপরে ডিপেন্ড করতেছে, বা হচ্ছে তার আউটপুটে পার্টিকুলার টাইম পর পর একটা আউটপুটে দেখাইতে হচ্ছে, সেই ক্ষেত্রে সে এই স্টেটে চলে আসবে এবং হচ্ছে ইনপুট আউটপুট যে কিউটা, ইনপুট আউটপুট কিউটা ইউজ করবে। ইনপুট আউটপুট কিউ বলতে মনে করেন যে প্রসেস কাজ করছে করে ধরেন অনেকগুলা আউটপুট একসাথে হচ্ছে সে ইনপুট আউটপুট কিউতে জমা হয়ে আছে, একটার পর একটা দেখাবে, সেক্ষেত্রে সে এই কিউতে ওয়েট করবে, করে ইনপুট আউটপুটে ডিসপ্লে করবে। এইটা দিয়ে বোঝাচ্ছে যে ডিসপ্লে করাটা বা ইনপুট এক্সিকিউট করাটা, ইনপুট আউটপুটে ডিসপ্লে করা মানে এই কাজটা এক্সিকিউট হয়ে যাবে, হওয়ার পরে আবার সে রেডি কিউতে আসবে। এই জিনিসটা এটা কিন্তু জাস্ট আপনার ওই সিম্পলিফিকেশন অফ আওয়ার যে স্টেট গুলা, প্রসেস স্টেটের সিম্পলিফিকেশনের মতো আর কি কিছুটা। যেমন প্রসেস স্টেট আমরা দেখছিলাম ওয়েটিং এর পরে আবার সে রেডি কিউতে ইন্ট্রোডিউস হয়, এখানেও ঠিক জিনিসটা তেমন। ধরেন এখানে এই কাজটা যদি এক্সিকিউট হয়ে যায়, এই কাজটা যদি এক্সিকিউট হয়ে যায় তার মানে এখানে যে ওয়েটিং বা ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য যে ওয়েট করতেছিল সেটাও ডান। এটা যদি ডান হয়ে যায় তার মানে সে আবার রেডি কিউতে চলে যাবে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস হতে পারে টাইম স্লাইস এক্সপায়ার্ড। এটা আমরা দেখছিলাম কি যদি আমাদের ওয়েটিং অবস্থায় যায়ও দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় সে ওয়েট করতেছে, ওয়েট করতে করতে দেখা গেল যে না এখন টাইম স্লাইস এক্সপায়ার্ড হয়ে গেছে, সেটা যদি হয় তাহলে সরাসরি সে একদম রেডি কিউতে আবার প্রথম থেকে কাজ শুরু করবে। ঠিক আছে, এরপরে আরেকটা ছিল আমি এখন যেটা বললাম যে ফরকে চাইল্ড মানে হচ্ছে আপনার কোনো ডিপেন্ডেন্সি এর জন্য একটা চাইল্ড ক্রিয়েট করতে হলো, বা একটা প্যারেন্ট প্রসেস একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে। এখন ওই চাইল্ড প্রসেসটা যতক্ষণ পর্যন্ত ওই পার্টিকুলার কাজের জন্য এক্সিকিউট না হবে
ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এক্সিকিউশন না হবে ততক্ষণ কিন্তু তার ওয়েট করতে হবে। ওয়েট করে সে রেডি কিউ, এই কাজটা ডান হওয়ার পরে আবার সে রেজাল্টটা দিয়ে রেডি কিউতে যাবে। ঠিক আছে, এরপরে আবার এরকম আরেকটা ওয়েট ফর ইন্টারাপ্ট যে কোনো কারণে হইতে পারে, দেখা গেল আরেকটা প্রসেসের কারণে আরেকটা প্রসেসের এক্সিকিউশনের উপরে ডিপেন্ড করতে পারে, বা কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন অ্যারাইজ হইতে পারে, বা দেখা গেল যে আমার এই প্রসেসটা যতটুকু কাজ করছে এখন এটাকে আমার পজ করে আরেকটা প্রসেসের কাজ প্যারালালি চালাইতে হবে। সেই ক্ষেত্রে একটা ইন্টারাপ্ট বা আইডল অবস্থা ক্রিয়েট হইতে পারে। সেই আইডল অবস্থা যখন ক্রিয়েট হবে সেখানে জাস্ট ওয়েট করবে, ওয়েট করার পর ইন্টারাপ্টটা যখন মানে রিজলভ হয়ে যাবে, বা আমাদের রিলোড যেটা বললাম, রিলোড যখন দিবে তখন সে আবার এটাকে রেডি কিউতে চলে যাবে। ঠিক আছে, এই স্টেটগুলো হইতে পারে। এখন এই সবগুলা স্টেট কন্টিনিউয়াসলি হবে, একটা প্রসেস কাজ করতে যায় এগুলো হইতেই থাকবে, মানে কন্টিনিউয়াসলি একটা লুপের মতো। হওয়ার পরে এক সময় দেখবে যে আমার এই কাজটা ডান, তখন সিপিইউ করবে কি, এখানে আউটপুটটা জাস্ট দেখায় দিবে। ঠিক আছে, এখানে জাস্ট আউটপুটটা সিপিইউ দেখায় দিবে। বুঝতে পারছেন? এটা কিন্তু প্রসেস শিডিউলিং এর ফিগারটা আর কি। প্রসেস শিডিউলিং এর এই ফিগারটা আপনার হচ্ছে যে শুধু ফিগার আসতে পারে, বা এটা ডিসক্রাইব করতে বললে শিডিউলিং এর ফিগারের যে ডিটেইলস দিলেন আর যে থিওরি যেটা বললেন সেটা একটু অন্যরকম মনে হলো। হ্যাঁ, একটু একটু ডিফারেন্ট মনে হলো, কিন্তু আমি আবার দেখাচ্ছি আপনাকে যে এটা হচ্ছে সাপোজ দাঁড়ান, প্রসেস শিডিউলিং যেটা, হ্যাঁ শিডিউলিং যেটা আমি ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশনটা কিন্তু ফিগারের ডিসক্রিপশন দেই নাই, এই জন্য আপনার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে। বুঝতে পারছেন? শিডিউল আমি ডিসক্রিপশন দিলাম শিডিউলিং এর ডিসক্রিপশন, হ্যাঁ মানে শিডিউলিং এর মধ্যে কি কি হইতে পারে বা কেন প্রসেস শিডিউলিংটা দরকার। এখানে প্রথমে লাইনটা দিয়ে বলছে শিডিউলিংটা কি। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রসেস শিডিউলার। এটা হচ্ছে প্রসেস শিডিউলার, আমরা যেমন আমাদের একটার সাথে কিন্তু আটটা রিলেটেড। প্রসেস শিডিউলার আমাদের এইখানে যে স্টেটের মধ্যে শিডিউলার ডিসপ্যাচ যেটা, এটা হচ্ছে প্রসেস শিডিউলার, যেটা আমার শিডিউলিং কাজটা করে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট শিডিউলিং কাজ করবে। তারপর শিডিউলিং এর মধ্যে জব কিউ, হ্যাঁ জব কিউ এর মধ্যে জব কিউ এরও কিন্তু শিডিউল আছে। শিডিউলিং বলতে বোঝাচ্ছে জব কিউ থেকে রেডি কিউতে কোন কোন প্রসেসগুলো যাবে, সেটা কিন্তু একটা শিডিউলিং। এবং রেডি কিউ থেকে কোন প্রসেসগুলো হচ্ছে আমার এক্সিকিউশনে যাবে সিপিইউতে ফর আমার হচ্ছে এক্সিকিউশনের জন্য বা রানিং অবস্থায় যাওয়ার জন্য, সেটা কিন্তু একটা শিডিউলিং। এবং ডিভাইস কিউতে কি করবে সেটা শিডিউলিং। বলতে বাংলায় কি বোঝায়, বাংলায় হচ্ছে কোন কাজটার পরে কোন কাজটা করবে, বা এই জিনিসটা আর কি। ঠিক আছে, কোথায় কোন কাজটা হবে। যেমন আমার বললাম যে আজকে আমার অনেক ব্যস্ত, আমার আজকে শিডিউল নাই বা শিডিউল দিতে পারতেছি না, বা এরকম যে মানুষ বলে। শিডিউলিং মানে কি, আপনার যে টাইমিংটা বা হচ্ছে আপনার কাজের স্টেটটা, এটাই হচ্ছে শিডিউল। ঠিক আছে, আর ফিগারটা যেটা দিলাম সেটা হচ্ছে আমার এই যে কাজগুলো যে হচ্ছে কিভাবে, মানে রিপ্রেজেন্টেশন অফ প্রসেস শিডিউলিং, কিভাবে এই কাজগুলা হয়, মানে ভিতরের জিনিসটাই ফিগারে দেখাইছে। বুঝতে পারছেন? এখন এটা আপনার কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ আমাদের যে ডেসক্রিপশনটা কিন্তু এই ফিগারের ডেসক্রিপশনটা না, ওই ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের শিডিউলিং এর ডেসক্রিপশন। আর এই ফিগারটা হচ্ছে একটা এক্সাম্পল, মানে একটা শিডিউলিং কিভাবে হইতে পারে, ঠিক আছে, সেটার একটা এক্সাম্পল বলতে পারেন, বা রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। আপনাদের পার্টিসিপেন্ট কমে গেল কেন? আগে ছিল আপনার 22, এখন হয়েছে 18। আপনাদের টোটাল স্টুডেন্ট কয়জন? 32। এত কম আসছে যে ক্লাসে? অলোকের মাইক্রোফোন অফ করো। সজীব, আপনাকে আমি কো-হোস্ট করে দিছি, কারো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকলে মাইক্রোফোন অফ করে দিয়ে না। ওকে স্যার। আচ্ছা, এই সে আপনাদের অ্যাটেন্ডেন্স কম হয় কেন বলেন দেখি? স্যার আজকে তো বুঝতে পারলাম না ব্যাপারটা, আজকে তো বেশি, আজকে কম মনে হয় সর্বনিম্ন। হ্যাঁ, আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স একটু কম। ক্লাসে কোনো প্রবলেম হয় নাকি, বা হচ্ছে সাপোজ ক্লাস বুঝতেছেন না বা এরকম হয়? স্যার এমন হয়নি। যে অনলাইনে ক্লাস তো দেখা যায় অনেকের আপনার লাগতে পারে। না, সমস্যা না।
সমস্যাটা হয়তো অন্য কোনো বলবেন আর সমস্যা কি। সোজি মিউট করে দিয়েন, কারো ওকে সাউন্ড মিউট করতেছি বারবার, আবার আনমিউট করতেছি। ওনার রাস্তায় কোথাও যাচ্ছে, গাইডেড আর দিতে হবে অনেক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন অফ প্রসেস শিডিউলিং, যেটা বললাম আর কি, ফিগারটা। ঠিক আছে, এটা রিপ্রেজেন্টেশন অফ প্রসেস শিডিউলিং ফিগার আসলে শুধু ফিগার দিবেন, আর ডিসক্রাইব করতে বললে পুরাটাই দিবেন। এখন দেখেন একটার সাথে আরেকটার কিন্তু রিলেশন আছে, বুঝতে পারছেন? যেমন আমাদের এই প্রসেস শিডিউলিং এর সাথে আমার যে স্টেট গুলা, ঠিক আছে, আমার প্রসেস স্টেটের সাথে কিন্তু প্রসেস শিডিউলিং এর একটা সম্পর্ক আছে। প্রসেস শিডিউলিং এর মাধ্যমে কিন্তু প্রসেস স্টেটটা কাজ করতেছে, তাই না? দেখছেন এইখানে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে, টোটালটা কিন্তু ওই প্রসেস যে আমরা স্টেট গুলো দেখছিলাম ওই স্টেটের সাথে কিন্তু ম্যাচ আছে। কোন স্টেটে কখন যাচ্ছে, কোন স্টেটে কোন কিউটা ইউজ করতেছে, না এটা একটার সাথে একটা রিলেশন আছে। কিন্তু এটা একটু মানে রিলেশন মাথায় রেখে পড়বেন, তাইলে দেখবেন যে ইজিলি বুঝে যাচ্ছেন কেন আমরা শিডিউলিং ইউজ করতেছি। আমাদের প্রসেসের স্টেট গুলা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের অবশ্যই শিডিউলিংটা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমাদের দুই রকমের শিডিউলার থাকতে পারে। দুই রকমের শিডিউলার, একটা হচ্ছে লং টার্ম শিডিউলার, যেটা হচ্ছে আপনার যে জব শিডিউলার বলে, আমরা জব কিউ দেখলাম যে ওটা হচ্ছে জব শিডিউলার। ঠিক আছে, যে সিলেক্ট হুইচ প্রসেস শুড বি ব্রট ইনটু দ্য রেডি কিউ। রেডি কিউ কিন্তু আমাদের রেডি কিউতে আসার আগে আমরা যে জব কিউতে থাকে বা জব শিডিউলার, ওইগুলার কাজ কি, ওরা হচ্ছে আমাদের প্রসেসটাকে অনেকক্ষণ যাবত, সাপোজ আমার যতগুলা প্রসেস ক্রিয়েট হয় সবগুলা প্রসেসই ওইখানে থাকে। হ্যাঁ, যেমন আমাদের জব কিউতে কিন্তু সবগুলা প্রসেস থাকে, তো ওই প্রসেসগুলো অনেকক্ষণ যাবত ওয়েট করতে হয়। সাপোজ আমার রেডি কিউতে মানে কিছুক্ষণ পর পর দেখা গেল প্রসেস চেঞ্জ হচ্ছে, বা কয়টা প্রসেস রেডি কিউতে আসতেছে। রেডি কিউতে কিন্তু অল্প সংখ্যক প্রসেস থাকে, মানে ওই প্রসেসগুলো কোত্থেকে আসে, জব কিউ থেকে সিলেক্ট হয়ে আসে। কিন্তু জব কিউ গুলো কিন্তু আমাদের একটা পার্মানেন্ট ডিশের মতো, এখানে অনেকক্ষণ যাবত প্রসেস থাকতেছে, এই জন্য এটা হচ্ছে একটা লং টার্ম শিডিউলার। শর্ট টার্ম শিডিউলার বলতে আপনার যে সিপিইউ শিডিউলার বা হচ্ছে আপনার যে রেডি কিউ, যে এটাও বলতে পারেন। বা আমরা শিডিউলিং অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করি কোথায়, এটা অ্যাপ্লাই করি হচ্ছে আমরা রেডি কিউতে। এই শিডিউলিং গুলো হচ্ছে সিপিইউ শিডিউলার। ঠিক আছে, রেডি কিউটা আপনার একটা শর্ট টার্ম শিডিউল। এখন বলছে সিলেক্ট হুইচ প্রসেস শুড বি এক্সিকিউট নেক্সট এন্ড অ্যালোকেট টু সিপিইউ। এটা কোথায় থাকে? এটা অবশ্যই আমাদের রেডি কিউতে থাকে। আমরা দেখছি যে যে প্রসেসগুলো আমাদের সিপিইউ তে অ্যাসাইন করব এবং এক্সিকিউট করব, সেটা হচ্ছে অবশ্যই আমাদের রেডি কিউতে থাকে। তার মানে আমাদের রেডি কিউ হচ্ছে একটা শর্ট টার্ম শিডিউলার। ঠিক আছে, দুই রকমের শিডিউলার থাকতে পারে। হ্যাঁ, এটা একটু দেখতে হবে আপনার প্রসেস শিডিউলিং এর সাথে এটাও অ্যাড করে নেবেন। আমরা এখানে দুই রকমের শিডিউলার থাকতে পারে, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। প্রসেস শিডিউলিং এর মধ্যে এটাও অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে আমার এখানে বলছে মানে লং টার্ম শর্ট টার্ম শিডিউলারের কিছু ইয়ার কি প্রপার্টি, যেমন শর্ট টার্ম শিডিউলার ইনভলভ ভেরি ফ্রিকোয়েন্টলি। শর্ট টার্ম শিডিউলার কিন্তু ফ্রিকোয়েন্টলি আমার চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন ধরেন যে P1 আমি অ্যাসাইন করলাম, P2 P3 P4 চারটা প্রসেস অ্যাসাইন করলাম রেডি কিউতে, যেটা আমি জব কিউ থেকে নিচ্ছি। ঠিক আছে, এই চারটা প্রসেস দেখা গেল খুব দ্রুত কাজ শেষ করার পর আমি আবার ওইখান থেকে আরো নিউ কিছু প্রসেস নিলাম। মানে ফ্রিকোয়েন্টলি সে চেঞ্জ হচ্ছে, ইনভলভ ভেরি ফ্রিকোয়েন্টলি। চেঞ্জ হচ্ছে বলতে এটা যে চেঞ্জ তা না, মানে আমাদের পরিবর্তন হচ্ছে। একটা প্রসেস আছে, একটু পরে দেখা গেল আরেকটা প্রসেস সে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। এটাকে আমরা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার বলতেছি। লং টার্ম শিডিউলার ইজ ইনভলভ ভেরি ইনফ্রিকুয়েন্টলি, মানে এখানে হচ্ছে প্রসেসগুলো একটা লং টাইম ওয়েট করে, বা প্রসেস ক্রিয়েট হওয়ার পরে আমার জব শিডিউলিং বা লং টার্ম শিডিউলিং এ ইন্ট্রোডিউস হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা খুব ফ্রিকোয়েন্টলি আপনার হচ্ছে, এটা একটা কনসিস্টেন্ট, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে না। বা এখানে বলছে সেকেন্ড, মিনিট, মেবি স্লো, এখানে বলছে মিলি সেকেন্ড, মানে অনেকটা ফাস্টার। দ্য লং টার্ম শিডিউলার কন্ট্রোল দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। ঠিক আছে, যেমন আপনার আমি যেরকম আমরা দেখছি যে কি হয়েছে, একটা সিপিইউ যদি থাকে সেক্ষেত্রে একটা প্রসেসই রান করে।
তো আমরা দেখছিলাম কি যদি অনেকগুলা সিপিইউ থাকে, যদি 2টা বা 3টা সিপিইউ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাল্টিটাস্কিং বা একই সাথে অনেকগুলা প্রসেস কাজ করতে পারে সিমুলটেনিয়াসলি বা প্যারালালি। এই মাল্টিটাস্কিংটা বা মাল্টি প্রোগ্রামিংটা কোত্থেকে আসে, লং টার্ম শিডিউলারে যদি আমার অনেকগুলা প্রসেস থাকে, ওই প্রসেস থেকে আমাদের যে বিভিন্ন যে সিপিইউর জন্য এক্সিকিউশন এগুলা কিন্তু ডিভাইড হয়ে যায়। সাপোজ ধরেন ফর এক্সাম্পল একটা লং টার্ম শিডিউলার বা জব কিউতে 1000 অফ প্রসেস আছে। এখন আমি যদি একটা সিপিইউ নিয়ে কাজ করি তাহলে এখান থেকে 4টা 2টা 3টা এভাবে অল্প অল্প করে যাবে। কিন্তু দেখা গেল যে আমি 3টা সিপিইউ নিয়ে কাজ করতেছি, তাহলে একটা সিপিইউ কে সে 4টা প্রসেস অ্যাসাইন করলো, আরেকটা সিপিইউ কে সে 3টা, আরেকটা 5টা, এভাবে সে মাল্টিপল টাস্কিং সিমুলটেনিয়াসলি করতে পারে যদি আমাদের সিপিইউ মোর দেন 1 হয়। ঠিক আছে, সেক্ষেত্রে এই মাল্টিটাস্কিং এ কিন্তু আমাদের লং টার্ম শিডিউলারটা ইন্ট্রোডিউস হচ্ছে, কিন্তু আমাদের যেটা শর্ট টার্ম শিডিউলার বা রেডি কিউ সেটা কিন্তু আলাদা আলাদা ভাবে। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের রেডি কিউ কিন্তু প্রতিটা সিপিইউর জন্য আলাদা, কিন্তু লং টার্ম শিডিউলার বা জব কিউ যেটা সেটা কিন্তু সেমই থাকতেছে, ওইটা কিন্তু মাল্টি প্রোগ্রামিংটাকে কন্ট্রোল করতেছে, এই জিনিসটা আর কি। তবে প্রসেস can be described as either input output bound process spend more time doing input output than কম্পিউটেশন। দেখেন ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস কোনটা, যেটা ইনপুট আউটপুটের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মোর টাইম, ইনপুট আউটপুটেই এটা টাইমটা স্পেন্ড হয়, কম্পিউটেশনে তার হচ্ছে এতটা কনসেন্ট্রেশন থাকে না, এবং হচ্ছে এটা শর্ট সিপিইউ বাস্ট। আর জিনিস হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, এটা মেইনলি আপনার এই প্রসেসগুলো হচ্ছে কম্পিউটেশন বা যে এই সিপিইউ তে এক্সিকিউশন এইটাতেই সে হচ্ছে বেশি কনসেন্ট্রেট থাকে, মানে রেসপন্সিবল। আর ফিউ ভেরি লং সিপিইউ বাস্ট। ঠিক আছে, ফিউ ভেরি লং সিপিইউ বাস মানে এখানে আপনার বড় যে সিপিইউ বাস টাইম এগুলো হচ্ছে মানে কম থাকে আর কি, বুঝতে পারছেন? আর হচ্ছে মেনি শর্ট সিপিইউ বাস্ট, মানে এখানে শর্ট সিপিইউ বাস গুলা বেশি থাকে। বাস টাইম বলতে সিপিইউ যে বাস টাইম গুলো এই জিনিসগুলোকে বুঝাইছে। প্রসেস এখানে দুই রকমের কাজ করতেছে, দুই টাইপের। এটা প্রসেসকে এক টাইপের প্রসেস যেটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য সে বেশি রেসপন্সিবল থাকে, আর এটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস যেটা এক্সিকিউশন বা কম্পিউটেশনের জন্য বেশি রেসপন্সিবল থাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিপিইউ শিডিউলার আর কি। তো আপনার সিপিইউ শিডিউলার ডেসক্রিপশন আসলে যদি মিডিয়া আসে তাইলে আপনার এই অল্পটুকু দিলেই হবে, কারণ মিডিয়া হয়তো মার্কস বেশি থাকবে না। ফাইনালে আসলে ডেসক্রাইব করতে বললে পুরোটা ডেসক্রাইব করতে হবে আপনার সিপিইউ শিডিউলিং এর। যে এখানে যে আমরা দেখলাম সিপিইউ শিডিউলিং জিনিসটা কি, দুই রকমের শিডিউলার থাকে, লং টার্ম শিডিউলার, শর্ট টার্ম শিডিউলার। তারপরে আপনার হচ্ছে এই যে প্রসেস, এই শিডিউলার উপর ডিপেন্ড করে দুই টাইপের প্রসেস থাকে, টোটালটা এখানে দিতে হবে, সাথে এই ফিগারটা ড্র করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, মিডিয়া আসলে একরকম, ফাইনাল আসলে একরকম। আর কোশ্চেন দেখে অ্যান্সার করবেন। কোশ্চেনে আপনাদের যদি ড্র করতে বলে ড্র করবেন, ডেসক্রাইব করতে বলে ডেসক্রাইব করবেন। তবে ডেসক্রিপশনের সাথে ফিগারটা দিলে বেটার, কারণ হচ্ছে আপনার ফিগার দিলে মার্কসটা বেশি আসার পসিবিলিটি থাকে আর কি। অনেক জায়গায় ফিগার না চাইলেও ফিগার দিলে বেটার আর কি, এই জন্য বললাম, এটাই বললাম আর কি। এরপরে লাস্ট ওয়ান, এটা আজকে যেটা করব সেটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন। লাস্ট টপিক আজকে এটা শেষ করে দিব পড়া, এটা খুব ইম্পর্টেন্ট বোথ ফর ফাইনাল এন্ড মিড। প্রসেস কিভাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? প্রসেস ক্রিয়েশন বলতে যেটা বোঝায়, মনে করেন যে একটা প্রসেস আছে, সাপোজ P1 একটা প্রসেস, তো এই P1 প্রসেসের আন্ডারে অনেকগুলা চাইল্ড প্রসেস ক্রিয়েট হতে পারে, লাইক অ্যাজ ট্রি। যেমন এইরকম ধরেন যে এখানে একটা প্রসেস আছে, এই প্রসেসের আন্ডারে অনেকগুলা চাইল্ড ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, যে এটা হচ্ছে একটা প্যারেন্ট প্রসেস, এর আন্ডারে দেখেন 3টা চাইল্ড ক্রিয়েট হতে পারে, আবার এইটার আন্ডারে আরো প্রসেস ক্রিয়েট হতে পারে। মানে একটা প্রসেসের আন্ডারে অন্যান্য প্রসেসগুলো ক্রিয়েট হতে পারে, এই ক্রিয়েট প্রসেসগুলো হচ্ছে চাইল্ড। আবার একটা চাইল্ড প্রসেস আবার অন্য চাইল্ড প্রসেসের প্যারেন্ট হতে পারে, এই জিনিসটা বুঝাইছে। প্রসেস ক্রিয়েশন এই টাইপে হয় আর কি, বুঝতে পারছেন? এটা ট্রির মাধ্যমে ট্রির কনসেপ্টে বোঝানো হয়েছে, কিন্তু এটা আসলে ট্রি না, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এইভাবে ড্র করা হয়েছে। তাহলে এখন আমরা দেখি প্রসেস ক্রিয়েশনটা কি আসলে। দেখেন এখানে বলছে কি, প্যারেন্ট প্রসেস ক্রিয়েট চাইল্ড প্রসেস হুইচ ইন টার্ন ক্রিয়েট
আদার প্রসেস ফর্মিং এ ট্রি অফ প্রসেস, মানে একটা ট্রি এর মতো, একটার সাথে আরেকটা রিলেশনটা হবে ট্রি এর মতো। ঠিক আছে, একটা প্যারেন্ট প্রসেস একটা চাইল্ড ক্রিয়েট করলো, ওই চাইল্ড প্রসেস তো একসময় প্যারেন্ট প্রসেস মনে হইতে পারে, তখন সে হচ্ছে অ্যানাদার প্রসেস ক্রিয়েট করবে, এভাবে আর কি একটা সিকোয়েন্সের মতো। ঠিক আছে, বা জেনারেলি প্রসেস আইডেন্টিফাইড এন্ড ম্যানেজ ভিয়া প্রসেস আইডি। যখনই কোনো প্রসেস ক্রিয়েট হবে, ঠিক আছে, ওই প্রসেসটার একটা প্রসেস আইডি থাকবে। যেমন আমরা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক দেখছিলাম, প্রতিটা প্রসেস যদি ক্রিয়েট হয় তাহলে ওই প্রসেস কন্ট্রোল ব্লকে কয়েকটা প্রপার্টি থাকে, ওই প্রপার্টির মধ্যে প্রসেসটাকে আমরা যখন আইডেন্টিফাই করি সেটা হচ্ছে প্রসেস আইডি দিয়ে করি। ঠিক আছে, প্রসেস আইডেন্টিফায়ার দিয়ে করি, এই জন্য এটাকে হচ্ছে আমরা বলি প্রসেস আইডি। প্রসেস আইডি হচ্ছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের চাইল্ড প্রসেসটা যখন আমরা ক্রিয়েট করি। ঠিক আছে, একটা চাইল্ড প্রসেস মনে করেন ক্রিয়েট করলাম, এখন এই চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হইলে তার তো একটা মেমোরি লাগবে, বা হচ্ছে সে কোথায় রান করবে। জিনিসটা খেয়াল করেন, আমার যখন চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে, চাইল্ড প্রসেস ক্রিয়েট হওয়া মানে আমার একটা মেমোরির উপরে সে কাজটা করবে, সেটা রিসোর্স কি কিভাবে শেয়ার হইতে পারে, যেমন প্যারেন্ট এন্ড চাইল্ড শেয়ার অল রিসোর্স। এর মানে হচ্ছে আমি যে প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেসটা ক্রিয়েট করলো, এই চাইল্ড প্রসেসটা প্যারেন্টের সব রকম রিসোর্সে শেয়ার করতে পারে। ঠিক আছে, মানে প্যারেন্ট যেগুলা রিসোর্স হোল্ড করে আছে এক্সিকিউশনের জন্য, সেম রিসোর্স মানে হচ্ছে আপনার চাইল্ডও অ্যাক্সেস করতে পারে। যেমন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে দেখছি যে পাবলিক 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 এক্সেসিফায়ার। ঠিক আছে, মানে এক্সেস মেথডটা পাবলিক এখানে। এরপরে দেখেন চিলড্রেন শেয়ার সাবসেট অফ প্যারেন্ট রিসোর্স। সাবসেট অফ প্যারেন্ট রিসোর্স বলতে বোঝাচ্ছে আমাদের কিছু কিছু রিসোর্স, প্যারেন্টের কিছু কিছু রিসোর্স চাইল্ড শেয়ার করবে, কিন্তু নট অল রিসোর্স। এই যে কিছু কিছু রিসোর্স মানে কি, আমার এটা প্রোটেক্টেড, কিছু রিসোর্স প্রোটেক্টেড থাকবে, কিছুটা ওপেন থাকবে, এই জিনিসটা আর কি। যেমন আমি একটা চাইল্ড একটা প্যারেন্ট অনেকগুলো রিসোর্স হোল্ড করে আছে, কিন্তু ক্রিয়েটেড চাইল্ড এর পার্টিকুলার কিছু সেট সে হোল্ড করতে পারবে বা এর উপরে কাজ করতে পারবে, সবগুলা সে এক্সিকিউট করতে পারবে না, তার এখানে লিমিটেশন আছে। At last, parent and child share no resource. That means প্যারেন্টের সবগুলা রিসোর্স প্রাইভেট থাকবে। চাইল্ড প্রসেস যদি কাজ করতে চায় তাহলে অপারেটিং সিস্টেম তার জন্য আলাদাভাবে ওটা মানে হচ্ছে রিসোর্স রিসোর্সকে কি বলে অ্যাভেলেবল করবে বা অ্যাসাইন করবে। তো এই দুইটার মধ্যে দেখেন চাইল্ড প্রসেস এবং প্যারেন্ট প্রসেস দুইটা কিন্তু প্রাইভেটলি কাজ করবে, এখানে কোনো এক্সেস থাকবে না, একটা পুরো একটা এক্সেস থাকবে না, মানে ইন্টার প্রসেস কমিউনিকেশনও এখানে কোনো থাকবে না আর কি। এখানে জাস্ট প্যারেন্ট প্রসেস চাইল্ড প্রসেস ক্রিয়েট করে দিবে এবং চাইল্ড প্রসেসের রেজাল্টটা এক্সিকিউশন হওয়ার পরে চাইল্ড প্রসেস থেকে সে জাস্ট রেজাল্টের উপরে ডিপেন্ড করবে, রেজাল্টটা শুধু ক্যাচ করবে, আর বাকি কোনো রিলেশন থাকবে না প্যারেন্ট প্রসেসের সাথে। ঠিক আছে, এটা গেল আমাদের রিসোর্স শেয়ারিং, কি কিভাবে এই তিনটা মেথডে রিসোর্সগুলো শেয়ার হতে পারে প্যারেন্ট এবং চাইল্ড প্রসেসের মধ্যে। ঠিক আছে, এরপরে হচ্ছে এক্সিকিউশন। আমি যে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট করলাম সেটা তো এক্সিকিউট করব, এক্সিকিউট করার জন্য আমি কিভাবে কাজ করব, এক্সিকিউট করতে বোঝায় যে আমি যে প্যারেন্ট প্রসেস যে চাইল্ড প্রসেস ক্রিয়েট করলো সেটা তো এমনি এমনি ক্রিয়েট করে নাই, কোন একটা ডিপেন্ডেন্সির জন্য বা কোন একটা সাব টাস্ক করানোর জন্য সে ক্রিয়েট করছে। এখন এই কাজটা কিভাবে হতে পারে, যেমন এখানে বলছে প্যারেন্ট এন্ড চাইল্ড এক্সিকিউট কনকারেন্টলি, মানে প্যারালালি আমার প্যারেন্ট এবং চাইল্ড কাজ করতে পারে যদি আমার চাইল্ড প্রসেসের এক্সিকিউশনের উপরে প্যারেন্ট প্রসেসের ডিপেন্ডেন্সি না থাকে, সেই ক্ষেত্রে এই কাজটা হবে, মানে কনকারেন্টলি যে যার মতো কাজ করতেছে। কিন্তু প্যারেন্ট ওয়েট আনটিল চিলড্রেন টার্মিনেট, এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে প্যারেন্ট চাইল্ডের উপরে ওয়েট করতেছে, মানে চাইল্ড যদি টার্মিনেট হয়, মানে চাইল্ড টার্মিনেট হলে কি, চাইল্ড যে এক্সিকিউশনটা করছে এই রেজাল্টটা আমার প্যারেন্টকে ব্যাক দিবে, প্যারেন্ট প্রসেস ওই রেজাল্টটার উপরে বেস করে সে আবার এক্সিকিউট শুরু করবে। সেই ক্ষেত্রে কিন্তু ওয়েটিং এর কথাটা আসতেছে, প্যারেন্ট চাইল্ডের রেজাল্ট ছাড়া কাজ করতে পারবে না, অতএব প্যারেন্ট হ্যাভ টু ওয়েট, এটাই বলছে এখানে। দুইটা এক্সিকিউশন দুইভাবে হইতে পারে, একভাবে যদি প্যারেন্ট প্রসেসের কোনো ডিপেন্ডেন্সি না থাকে চাইল্ড প্রসেসের উপরে, সেই ক্ষেত্রে দুইটা কনকারেন্টলি বা প্যারালালি কাজ করতে পারে। কিন্তু যদি এরকম হয় প্যারেন্ট প্রসেস একটা নির্দিষ্ট রেজাল্টের জন্য চাইল্ড প্রসেসের উপরে ডিপেন্ড করতেছে,
সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্যারালালি হবে না, সেক্ষেত্রে ওয়েট করতে হবে একটা হওয়ার পরে, মানে হচ্ছে চিলড্রেন রেজাল্ট ব্যাক করার পরেই কেবল প্যারেন্ট প্রসেস কাজ শুরু করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রিসোর্স শেয়ারিং গেল, আর হচ্ছে এক্সিকিউশন গেল, কোনটা কিভাবে হচ্ছে এটা দেখলাম। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যখন হচ্ছে এক্সেস স্পেস, কিভাবে এক্সেস হয় আর কি, মানে রেজাল্ট গুলা। যেমন হচ্ছে অ্যাড্রেস স্পেস হচ্ছে চাইল্ড ডুপ্লিকেট এ প্যারেন্ট। ঠিক আছে, চাইল্ড ডুপ্লিকেটস এ প্যারেন্ট, মানে প্যারেন্টের আমার এক্সেস স্পেস বলতে বোঝাচ্ছে আমাদের যে মেমোরিটা ইউজ করতেছিল প্যারেন্ট বা রেজাল্টটা ডুপ্লিকেট হইতে পারে। যে ডুপ্লিকেট কাজ একই মানে রিপ্লেকেবল একটা টেমপ্লেট বলে, একটা চাইল্ড একটা প্যারেন্টের টেমপ্লেট হইতে পারে, বা চাইল্ড হ্যাজ এ প্রোগ্রাম লোডেড ইনটু ইট। এখানে ডুপ্লিকেট বলতে কি বোঝায়? সাপোজ সামটাইমস আপনার দেখা যায় যে হচ্ছে মেথড ওভার রিডিং বা ওভারলোডিং অবজেক্ট ওরিয়েন্টেড যদি কনসেপ্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে হয়তো জানবেন। যেমন আপনার কিছু সময় দেখা যায় যে চাইল্ড ক্লাস, যেটা চাইল্ড ক্লাস কি করে, চাইল্ড ক্লাস কিন্তু ওই প্যারেন্ট প্রসেস, আমার দেখা গেল যে আমি একটা কল করলাম, ওটা চাইল্ড প্রসেসে যে জিনিসটা আছে, সরি প্যারেন্ট ক্লাসে যে জিনিসটা আছে ওইটা কিন্তু চাইল্ড ক্লাস ইউজ করতে পারে। ঠিক আছে, ডুপ্লিকেট জিনিসই কিন্তু দুই জায়গায় ইউজ হইতে পারে। কিন্তু আবার কিছু সিস্টেম আছে দেখা যায় যে ইমপ্লিমেন্ট চাইল্ড প্রসেসে একটা, সরি প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, ওই মেথডটাকে কিন্তু চাইল্ড ক্লাস, যেটা চাইল্ড ক্লাস কিন্তু এটাকে ওভাররাইড করতে পারে। ঠিক আছে, ওভাররাইড করতে পারে বলতে কি, ও নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারে। এটা আর কি বলছে যে চাইল্ড হ্যাজ এ প্রোগ্রাম লোডেড ইনটু ইট, চাইল্ডের ইচ্ছা করলে নিজের মতো করে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, বা নিজে একটা প্রোগ্রাম লোড করে কাজ করতে পারে, অথবা প্যারেন্টে যে জিনিসটা আছে, প্যারেন্ট যেভাবে ইমপ্লিমেন্ট করছে সেটাই সে ইউজ করতে পারে, ডুপ্লিকেট জিনিসই ইউজ করতে পারে আর কি, একটা রিপ্লেকা বলে আর কি। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে একটা এক্সাম্পল দিছে একটু আগে, যেমন বললাম ফরকে চাইল্ড বলতে কি বোঝায়, ফর্ক বলতে বোঝায় যে একটা নিউ চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, ফর কে কমান্ড দিয়ে বোঝায় যে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করতে বলতেছে। ঠিক আছে, আর exe সিস্টেম কল ইউজ আফটার এ ফর্ক টু রিপ্লেস দ্য প্রসেস মেমোরি স্পেস উইথ এ নিউ প্রোগ্রাম। যখন একটা চাইল্ডের এক্সিকিউশন হয়ে যাবে, তখন এখানে বলছে যে সিস্টেম কল ইউজ আফটার, এটা হলো একটা সিস্টেম কল ইউজ আফটার আফটার এ ফর্ক টু রিপ্লেস দ্য প্রসেস। ঠিক আছে, একটা ফর্ক বলতে তো একটা প্রসেস ক্রিয়েট হওয়া বোঝায়, চাইল্ড প্রসেস ক্রিয়েট হওয়া বোঝায়। এখন এই চাইল্ড প্রসেসটা মেমোরিতে থাকবে, থাকার পরে সাপোজ এক্সিকিউশন হয়ে গেল, এখন আমার এটাকে রিপ্লেস করে দেওয়া দরকার উইথ অ্যানাদার নিউ কোনো প্রসেস ক্রিয়েট করে, বা যে কোনো ভাবে মেমোরিটাকে রিপ্লেস করা দরকার, বা মেমোরিটাকে ফাঁকা করে দেওয়া দরকার, মানে এটাকে ডিলিট করবে বা ভ্যানিশ করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ইএক্সি সিস্টেম কলটা ইউজ করে। কারণ ইএক্সি সিস্টেম কল কি কি কাজ করে, যদি ইএক্সি পায় তার মানে আমার চাইল্ড প্রসেস এতক্ষণ যে কাজগুলা করছে সেই কাজের যে রেজাল্টটা সেটা হচ্ছে প্যারেন্ট প্রসেসকে ব্যাক দিবে, এবং চাইল্ড প্রসেস মেমোরিতে যে জায়গাটা স্পেস নিয়েছিল বা যে ক্রিয়েশন হয়েছিল এটাকে সে টার্মিনেট করে দিবে। এটা হচ্ছে ইএক্সি সিস্টেম কলের কাজ। এখন দেখেন ফর্ক সিস্টেম কলের কাজ কি ছিল, এটা হচ্ছে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করা। হ্যাঁ, ক্রিয়েট হওয়ার পরে সেটা হচ্ছে প্যারেন্টের অনুযায়ী বা অপারেটিং সিস্টেমের কমান্ড অনুযায়ী এক্সিকিউট করবে। এক্সিকিউট করে তো সে একটা রেজাল্ট ব্যাক পাবে। ঠিক আছে, এক্সিকিউট করে সে যে রেজাল্টটা পাচ্ছে, ওই রেজাল্টটা আমার হচ্ছে ইএক্সি কমান্ডের মাধ্যমে আমি প্যারেন্টকে দিচ্ছি, বা পার্টিকুলার যেখানে যাওয়া দরকার সেইখানে সে জাস্ট রেজাল্টটাকে ব্যাক করে দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে, এবং সে টার্মিনেট করে দিচ্ছে। বুঝতে পারছেন? যেমন আপনি কাউকে একটা কাজের জন্য অ্যাসাইন করলেন, ওই কাজটা করে ফেলছে, কাজ করলে ওর কাছ থেকে আপনি রেজাল্ট নিলেন, নিয়ে হচ্ছে ওর সাথে আপনার সব রকম লেনদেন শেষ। এটাই হচ্ছে যা ইএক্সি এই কমান্ডের কাজ। বুঝতে পারছেন এটা? সজীব আছেন নাকি? জি স্যার আছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপাতত আজকে পর্যন্ত এতটুকু থাকলো। আর এগুলো আমাদের মিডের জন্য আপনারা এখন থেকে একটু পড়ালেখা শুরু করেন। যেমন আমি আগে যেগুলো পড়াইছিলাম, এই প্রসেসের কিছু জিনিস পড়াইছি, রেকর্ডিং গুলা দেখে আপনারা একটু শুরু করে দেন। স্যার মিডের জন্য কি আরো পড়াবেন? আর
হালকা একটু পড়াইতে হবে আর নেক্সট ক্লাসে মোটামুটি শেষ করে দিব। তো এতক্ষণ যেগুলো পড়াইলাম এগুলা মোটামুটি মানে আপনার অনেকটাই কভার করে যাবে। আর আপনাদের অনলাইনে কিন্তু অনলাইন এক্সামে 3টা কোশ্চেন দিব, আমি অল্টারনেটিভ থাকবে না কিন্তু কোনো, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে ওই সবগুলা টপিকস এগুলো পড়েন। স্যার আজকে যা পড়াইছেন সবই কি থিওরি? হ্যাঁ, আজকে তো টোটালটাই থিওরি আমি করাইলাম। স্যার 2-3 বার ডিসকানেক্ট হয়ে গেছি স্যার, নেট খুব ডিস্টার্ব করছিল এজন্য। রেকর্ডিং পাবেন, সমস্যা নাই, রেকর্ড তো করছি, বুঝতে পারছেন? রেকর্ডিং আমি ক্লাসরুমে আপলোড করে দিব। জি স্যার। ক্লাসরুম থেকে তো ডাউনলোড হচ্ছে না, প্রবলেম হচ্ছে। স্যার ডাউনলোড